হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোড ওয়ান। বন্ধুরা, পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে সিরিজ চলছিল, সেই সিরিজের আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের ভিডিও থেকে আমরা ইউজার ডিফাইন ক্লাস, অর্থাৎ আমাদের নিজেদের মতো করে একটা ক্লাস তৈরি করব এবং সেটাতে বিভিন্ন প্রপার্টি মেথড আমরা বানাবো এবং সেটাকে আমরা ব্রাউজারে ডিসপ্লে করাবো। ঠিক আছে? তো এখন চলুন আমরা কোড এডিটরে চলে যাই। তারপরে আমরা এখানে এসে যাবতীয় যে কাজ সেগুলো দেখব। এখন বিষয় হলো যে ক্লাস, প্রপার্টি, অবজেক্ট, মেথড এই সমস্ত অনেক জিনিস আছে, সেই জিনিসগুলোকে আমাদের একটা একটা করে শিখতে হবে। তো তারও আগে আমি একটা জিনিস আপনাদেরকে এক্সপ্লেন করতে চাইছি, যে বিষয়টা হলো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমাদের কী ধরনের প্রবলেম সলভ করছে। তো বিষয়টা হলো একটা নতুন টপিক, যে টপিকটা আমরা শিখছি বা নতুন একটা চ্যাপ্টার যেটা আমরা শিখছি। তো আপনি সবার প্রথমে এক্সাম্পল হিসাবে ধরে নিন যে আমরা যে অঙ্কগুলো করে এসেছি ছোটোবেলা থেকে প্রত্যেকটা ক্লাসে, তো আপনি মাধ্যমিক ধরে চলুন। তো মাধ্যমিকের সার্টেন কাইন্ড অফ আমাদের কিন্তু ম্যাথামেটিক্স থাকতো, ঠিক আছে? বিভিন্ন আমাদের ছোটো ছোটো ক্যালকুলেশন থেকে শুরু করে মানে অ্যারিথমেটিকের ক্যালকুলেশন, অ্যালজেব্রা, তারপরে ট্রিগোনোমেট্রি, তারপরে জিওমেট্রি, এই ধরনের যে কাজগুলো আমরা ওখানে করে এসেছি, বিভিন্ন ধরনের অঙ্কগুলো করে এসেছি, তার কিন্তু প্রত্যেকটা একটা পারপাস ছিল, তাই না? প্রত্যেকটা জিনিস কিন্তু একটা পারপাস সার্ভ করতো। মানে প্রত্যেকটা টাইপের অঙ্ক একটা নতুন ধরনের একটা, যখন আমরা প্রবলেমে ফেস করেছি, তখন নতুন ধরনের একটা অঙ্কের কি বলবো, একটা ক্ষেত্র তৈরি হয়েছে, সেইখান থেকে কিন্তু আমরা নতুন নতুন সলিউশন খুঁজে পেয়েছি, তাই না? তো ঠিক একই রকমভাবে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে একটা নতুন চ্যাপ্টার মনে করুন। তো সবার প্রথমে আমাদের জানতে হবে যে এই যে নতুন চ্যাপ্টারটা শিখবো, পড়বো, তো এটা একটা খুব কমপ্লিকেটেড একটা চ্যাপ্টার। এটা প্রথমে আপনাকে আমি বলে দিচ্ছি। তো এটা সত্যি কথা, আর সত্যি কথা তেতো হলেও সেটা সত্যি কথা, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এটা হলো একটা কমপ্লিকেটেড বিষয়। তো এটা শেখার জন্য সময়, ধৈর্য প্রচুর দরকার, আর স্টাডি অনেক দরকার। কিন্তু এই বিষয়টাকে যদি আমরা একটু সহজ সরলভাবে বুঝে নিতে পারি, যে এইটা শিখে আমার কি প্রবলেম সলভ হবে, আর এইটা কেন এতটা ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো যদি আগে থেকে একটু বুঝে যাই, তাহলে আমাদের গোলটা আগে থেকে সেট থাকবে। তারপরে কিন্তু আমরা আমাদের কাজে এগোতে পারবো। তো চলুন আমরা সবার প্রথমে একটু সিএসএস শিখে আসি। তো আমি জানি সবার এখানে সিএসএস জানা আছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের সিএসএস এর কাছ থেকে একটু কিছু হেল্প নিতে হবে, না হলে কিন্তু আমরা এই বিষয়টা সম্পর্কে এগোতে পারবো না। তো সবার প্রথমে আমি একটু সিএসএস এর কিছু আপনাদের জিনিস শেখাতে চাইছি। আবারও আমি জানি আপনাদের সবার জানা আছে বিষয়গুলো, কিন্তু এখান থেকে কনসেপ্টটা শিখুন। আপনাকে সিএসএস প্রপার্টি শেখাচ্ছি না, আমি কনসেপ্ট শেখাচ্ছি। তো দেখুন, 4টে বাটন তৈরি করা আছে। আমরা প্রথম সিএসএস শিখছি। তো তখন আমরা কি করতাম, যে 4 রকমের বাটন বানাতাম, বাটন বানিয়ে 4 রকমের কাজ করতো। মানে কি, এখানে 4 রকমের হয়তো ইউআরএল দেওয়া থাকতো। তো এই 4টে বাটনে ক্লিক করলে 4 রকমের ওয়েবসাইটে আমাদেরকে রিডাইরেক্ট করতো। তার মানে কি হলো, 4 রকমের বাটন 4 রকমের কাজ পারফর্ম করছে, ঠিক আছে? তো এখন 4টে বাটনের মধ্যে যে টেক্সটগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিফারেন্ট। তার মানে এর থেকে প্রমাণিত হলো যে এই 4টে বাটন কিন্তু আলাদা, তাই না? একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই। তো এগুলো কি হিসাবে আলাদা? কারণ এর ভিতরে যে টেক্সটটা রয়েছে সেই জন্য আলাদা। আর 2 নম্বর কি, এরা 4 ধরনের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তো সেই জন্য একটা বাটন আরেকটা বাটনের সঙ্গে সম্পর্কিত নয়। এইবার এই যে 4টে জিনিস, সেই 4টে জিনিস কিন্তু একই ক্যাটাগরির জিনিস। মানে কি, এই 4টেই হলো অ্যাঙ্কার ট্যাগ। তার মানে ওরা একই টাইপের জিনিস, তাই না? যে 4টেই অ্যাঙ্কার ট্যাগ। আমি এরকম লিখতে পারতাম যে এটা অ্যাঙ্কার ট্যাগ, এটা বাটন, এটা প্যারাগ্রাফ, এটা H1, এমন নয়। এটা 4টে একই ধরনের জিনিস, কিন্তু 4টে 4 ধরনের কাজ করছে। আর 4টে 4 ধরনের কাজ করছে সেটা আমি কিভাবে বুঝতে পারলাম, যে এটার মধ্যে ডিফারেন্ট এর মধ্যে ইনফরমেশন দেওয়া আছে, লেবেলিং করা আছে। এইবার এই 4টে বাটন 4 রকমের হওয়া সত্ত্বেও, 4টে ভিন্ন বাটন হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু কিছু জিনিস দেখুন সেম আছে। অর্থাৎ এই বাটনগুলো দেখতে সব একই রকম, মানে এর যে প্রপার্টিস যেগুলো আছে সেগুলো সব একই ধরনের। তো সেই জন্য আমি কি করেছি, যে বাটন 1 2 3 4 4বার আমি লিখেছি। লেখার পরে আমি 4বার একই রকমের স্টাইল 4টেকে লিখে দিয়েছি, ক্লাস ধরিয়ে, তাই না? 4টে ক্লাস ধরিয়েছি এইভাবে। ধরানোর পরে আমি কিন্তু একই রকম স্টাইল করে দিয়েছি। আচ্ছা, এখান থেকে প্রবলেম স্টার্ট হচ্ছে আমাদের। তো প্রবলেমটা কি? এখন আমরা যেহেতু সিএসএস জানি, তো আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই কাজটা ঠিক হচ্ছে না। মানে আমাদের কাজ তো হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু এই কাজটা আরেকটু গুছিয়ে করা যেত, একটু অর্গানাইজড ওয়েতে করা যেত, তাই না? যে একই জিনিস আমি যখন লিখছি তখন 4টে নাম দেওয়ার প্রয়োজন নেই, এটুকু আমরা জানি।
তাহলে আমরা এর সলিউশন খুঁজে বের করেছি যে একই রকম জিনিস যখন হচ্ছে, চারটের জন্য এতবার লেখা হয়ে গেছে, এরকম 48 টাইমস, মানে 48 লাইনস শুধুমাত্র 4টে বাটন তৈরি করতে লেগে গেছে। তো যদি এখন 40টা বাটন থাকে তাহলে কত লাইন হবে? তো তার সলিউশন কি আছে? তার সলিউশন আমরা কি করেছি যে একটা আমরা টেমপ্লেট বানিয়ে নিয়েছি। তো টেমপ্লেট বলতে একটা কমন একটা স্ট্রাকচার বানিয়ে নিয়েছি। সেই কমন স্ট্রাকচারটা কি? আমরা বলেছি যে প্রথম কথা, 4টে বাটনের আমরা একই রকম নাম দিয়ে দিই। 4টে বাটনকে একই রকম নাম দিয়ে দিই, তাহলে আমাদের কি হবে? আমাদের একটা জায়গা থেকে স্টাইল পাবে। কিন্তু এই একটা জায়গা থেকে স্টাইলটা পাবে কি? এগুলো কি? এগুলো হলো এক একটা ইনস্ট্যান্স। মানে কি? এক একটা বাটনের এক্সাম্পল। যে এটা হলো রিড মোর একটা এক্সাম্পল হলো, লার্ন মোর একটা এক্সাম্পল হলো, এক্সপ্লোর, ভিজিটার্স, প্রত্যেকটা কিন্তু এক একটা ইনস্ট্যান্স। মানে কি? এক্সাম্পল। এই ওয়ার্ডটা খেয়াল রাখবেন, ইনস্ট্যান্স। ঠিক আছে? এগুলো প্রত্যেকটাই একটা একটা কিন্তু অবজেক্ট। ঠিক আছে? ডকুমেন্ট অবজেক্ট মডেল মনে আছে নিশ্চয়ই। তো প্রত্যেকটা কিন্তু এক একটা ইনস্ট্যান্স। তো এখন এইগুলোকে আমি চাইছি এরা যাতে একটা জায়গা থেকেই সমস্ত সিএসএস পায়। তার মানে সমস্ত প্রপার্টিগুলো যেন এরা, এই 4টে বাটন একটা জায়গা থেকে, একটা টেমপ্লেট থেকে, একটা লেআউট থেকে, একটা ব্লুপ্রিন্ট থেকে, আপনি যাই বলুন না কেন, যেন একটা জায়গা থেকে আসে। মানে সোর্সটা যেন একটাই হয়। তো সেইটার জন্য আমরা কি করতে পারি? এটার নাম বিটিএন রাখতে পারি। তাহলে 4টে একই রকম হবে। এখন আমাদের প্রয়োজন হলো যে না, এই ভিজিটার্স বাটনটা না একটু ডিফারেন্ট হবে। বাকি সব তো ঠিক আছে, কিন্তু এর ব্যাকগ্রাউন্ড কালারটা একটু ডিফারেন্ট হবে। তাহলে আমরা কি করব? আমরা কি প্রথম থেকে আবার সব কিছু লিখবো শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য? একদমই নয়। আমরা কি করব? একে, এই যে বাটন যেমন আছে থাক, আমরা একটু এটাকে এক্সটেন্ড করে দিতে পারি। তো তার জন্য হয়তো বাটন সাকসেস নামে একটা নতুন একটা ক্লাস জুড়ে দিতে পারি, আর তারপরে এই বাটন সাকসেস অনুযায়ী আমরা একটা স্টাইল করে দিতে পারি। তো সিএসএস এর থেকে আমরা যে কনসেপ্টটা শিখতে পাচ্ছি সেটা কিন্তু আমাদের পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে কাজে লাগবে। ওকে, যদিও এই দুটোর মধ্যে ডাইরেক্টলি কোনো ওরকম কোনো সম্পর্ক নেই, দুটো ভিন্ন জিনিস, দুটো ভিন্ন সিএসএস তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও নয় একটা, কিন্তু আমাদের কনসেপ্ট শেখার জন্যই এটা। তো সিনিয়র যারা আছেন তারা প্লিজ অফেন্ডেড হবেন না। তো আমি শুধুমাত্র যারা জুনিয়র আছেন, যারা বিগিনার্স আছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, মাত্র এটাই। আর ডিসক্লেমার আবার দিচ্ছি, সিএসএস এর সঙ্গে পিএইচপির কিন্তু ওই রকম কোনো সম্পর্ক নেই। আমি যে এখানে অ্যানালজিটা তৈরি করছি, মানে আমি যে উদাহরণটা তৈরি করছি, শুধুমাত্র বোঝানোর জন্য যে কি প্রবলেম হতে পারে আর তার কি সলিউশন হতে পারে। তো এখন এইভাবে গ্রিন করলে কিন্তু আমার এই বাটনটা গ্রিন হয়ে যাবে। তো এটা আমার কি হলো? এটা হলো আমার একটা ব্লু প্রিন্ট। ঠিক আছে? তো এই ব্লু প্রিন্টের মাধ্যমে, মানে এই যে বাটন নামে যে ব্লু প্রিন্টটা বানিয়েছি, এই ব্লু প্রিন্টের মাধ্যমে আমি কিন্তু এখন এরকম একই টাইপের দেখতে হাজার হাজার কিন্তু আমি বাটন বানিয়ে ফেলতে পারবো। তার জন্য আমাকে বারবার বারবার আর এখানে এসে বাটন 1, বাটন 2, বাটন 3 এইভাবে স্টাইল করার প্রয়োজন হবে না। ওকে, তো এইগুলো কি হলো? এক একটা নতুন নতুন অবজেক্ট। প্রত্যেকটা অবজেক্ট ভিন্ন একে অপরের থেকে, কিন্তু এদের মধ্যে কিছু জিনিস একই রকম, কিছু প্রপার্টি একই রকম। ওকে, তো এটা হলো আমার, অনেকটা মনে করতে পারেন যে একটা ব্লুপ্রিন্ট, একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে আমি ফলো করছি সবার জন্য। ওকে, তো এবার চলে আসুন আপনি পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে। তো চলে আসছি আমি ডাইরেক্ট অনলাইন এডিটারে। আমাদের আপাতত কোনো ফাইল টাইল তৈরি করার প্রয়োজন হচ্ছে না, এখানে আমরা কনসেপ্ট বুঝে যাব। তো সবার প্রথমে আমি চাইছি যে সাপোজ আপনি এরকমই একটা নতুন অবজেক্ট তৈরি করবেন, অ্যাঙ্কার ট্যাগ বলছি না, একটা নতুন অবজেক্ট তৈরি করবেন। তো আমি অবজেক্ট তৈরি করছি যে আমার ওয়েবসাইটে বিভিন্ন টাইপের ইউজার আসবে, তো তারা এসে আমার ইউজারের যে ফর্মটা থাকবে, সাবস্ক্রাইব ফর্ম, সেখানে এসে ইউজার নেম দেবে, ইমেল আইডি দেবে, সাবস্ক্রাইব করবে। আমি এখন তাদের নামগুলো ডিসপ্লে করাতে চাইছি, যে এরকম প্রথম আসবে জন্ডো, তার ইমেল আইডি থাকবে, তারপরে জেন্ডো, তার ইমেল আইডি থাকবে, তারপরে বব স্মিথ, তার ইমেল আইডি থাকবে। এইভাবে সমস্ত ইউজারের নামগুলো আমি এখানে দেখাতে চাইছি। তো সেই জন্য আমাদের কি করতে হবে, যে প্রথম যে আমাকে সাবস্ক্রাইব করেছিল আমার ওয়েবসাইটে, তো আমি তাকে আমি বলবো যে সে ইউজার 1 আমার। ঠিক আছে? এই ইউজার 1টাকে আপনি প্রথম একটা অবজেক্ট হিসাবে ধরুন, যে প্রথম আমার কাছে ইউজার এসছে কোনো একটা, আমার নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, প্রথম সাবস্ক্রাইবার আমার এটা। ঠিক আছে? তো তাকে আমি এই জায়গাতে স্টোর করব। তো সেই জন্য আমাকে কি করতে হবে, নিউ কিওয়ার্ড লেখার পরে ইউজার, এভাবে আমাকে কিন্তু একটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে। তো আমি এটাকে বলছি এক্সাম্পল, EXAMPL, এক্সাম্পল অর ইনস্ট্যান্স। তো এই ইনস্ট্যান্স যেটা আছে, ইনস্ট্যান্স অফ অবজেক্ট, তো এটা দেখবেন প্রোগ্রামিং টার্ম। এটা পিএইচপি যখন আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শুনবেন,
শিখবেন তখন দেখবেন ইনস্ট্যান্স ওয়ার্ডটা আছে। ওকে, তো এটা এক্সাম্পল হিসাবে চলুন যে প্রথম সাবস্ক্রাইবার আমি পেয়েছি, প্রথম আমার কাছে একটা নতুন সাবস্ক্রাইবার এসছে। তো এটা কি, এটা হলো একটা ক্লাস। ওকে, তো সেই ক্লাসটা আমাকে তৈরি করতে হবে। তো এখানে আমি গত ভিডিওতে বানিয়েছিলাম এসটিডি ক্লাস এরকম। তো এসটিডি ক্লাস যেটা, সেটা হলো ইউজার ডিফাইন নয়, এটা হলো পিএইচপি নিজে থেকে দিয়েছে। আমাদের এরকম কোনো ক্লাস একটা বানিয়ে নিতে হবে। পিএইচপি আমাকে ফ্রিতে এটা দিয়েছিল, তো এখন এটা ইউজ করা চলবে না, আমাকে ইউজার নামে কিছু বানাতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের দেবেন, এটা হলো বেস্ট প্র্যাকটিস, এইভাবেই লেখা হয়ে থাকে। ওকে, এটা দেখতে অনেকটা ফাংশনের মতো। তো এই ফাংশন যেহেতু নয়, এটা একটা ক্লাস, তো সেটাকে একটু ডিফারেন্সিয়েট করার জন্য আমরা প্রথম অক্ষরটা বড় হাতে দিয়ে থাকি। তো এখন এইটা যেটা তৈরি করলাম, যে নতুন একটা ইউজারকে আমি তৈরি করার চেষ্টা করছি, তো এটা তো নেই পিএইচপিতে, তো ইউজার আমাকে বানিয়ে নিতে হবে। তো অনেকটা আমি এক্সাম্পল কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করছি, দুটো জিনিস ভিন্ন, আমি বারবার একই কথা বলছি, দুটো জিনিস ভিন্ন, কিন্তু আমি শুধুমাত্র আপনারা যারা বিগিনার্স আছে তাদেরকে বোঝার জন্য বলছি। ওকে, আমি অনেকটা এইভাবে মনে করতে পারেন, এই যে বাদিকে যে লেখাটা লিখেছি ইউজার ওয়ান, এটা হলো আমি প্রথম একটা মনে করুন এই অ্যাঙ্কার ট্যাগটা লিখেছি, ঠিক আছে। এখন অ্যাঙ্কার ট্যাগটা লেখার পরে আমি এর মধ্যে এসে ক্লাস বিটিএন লিখে দিয়েছি। তো আমি যদি এই ক্লাস বিটিএন লিখে এই লেখাটাকে লিখি, তাহলে কি আমার বাটন তৈরি হয়ে যাবে এমন? কি মনে হয়, তৈরি হবে কি হবে না? তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এই বাটন নামে স্ট্রাকচারটা বানাতে হবে, রাইট? তো আমি কিন্তু বাটন লিখে দিলেই, একটা বাটনের ক্লাস লিখে দিলেই একটা এরকম নীল রঙের বাটন তৈরি হয়ে যায় না, এরকম সুন্দর বর্ডার রেডিয়াস দিয়ে। তার জন্য আমাকে বাটনের ক্লাসের মধ্যে গিয়ে এই সমস্ত প্রপার্টিসগুলো লেখার প্রয়োজন হয়। তো এখানেও কিন্তু তাই, আমি একটা নতুন ইউজার তৈরি করছি, আর আমি নিউ ইউজার বলে দিলেই আমার একটা নতুন ইউজার তৈরি হয়ে যাবে, তার নাম, তার ইমেল আইডি, তার এজ, এই সমস্ত পেয়ে যাব এমন নয়। তাহলে আমাকে নতুন একটা ইউজার তৈরি করতে হবে। তো সেটা করার পদ্ধতি কি, আমাদের একটা টেমপ্লেট বানাতে হবে বা ব্লু প্রিন্ট বানাতে হবে, সেটা কি, ক্লাস। এইভাবে লেখা শুরু করতে হবে, ক্লাস। ক্লাস লেখার পরে একই রকম ইউজার, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এখানে এসে কিন্তু ভুল করে ফাংশনের মতন এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবেন না, বা যেটাকে প্যারেনথিসিস বলে সেটা কিন্তু দেবেন না, আপনাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আর বেস্ট প্র্যাকটিস কি, এই যে সেকেন্ড ব্র্যাকেট, এটা দ্বিতীয় লাইনে শুরু করা, অ্যাকর্ডিং টু পিএইচপির যে রুলস আছে সেই অনুযায়ী। আপনি যদি এর পাশেও দিতে চান কোনো অসুবিধা নেই, কিন্তু যেটা পিএইচপি বলছে যে তাদের এই স্ট্যান্ডার্ডটা ফলো করার কথা, তো আমি সেই স্ট্যান্ডার্ডটা ফলো করছি, আপনি আপনার মতো করতে পারেন। এখন আমি সবার প্রথমে চাইছি যে একটা ভ্যারিয়েবল তৈরি করতে, ইউজারের নাম থাকবে এর মধ্যে। তো আমি প্রথম ইউজারের নাম মনে করলাম, যে প্রথম যে আমাকে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছে, তো আমি তাকে ধরে চললাম যে গোপাল দাস, এরকম কেউ। তার ইমেল আইডি আমি দিচ্ছি, এরকম ইমেল দিলাম gopal@gmail.com। ওকে, gopal@gmail.com, এরকম দুটো আমি এখানে ভ্যারিয়েবল তৈরি করলাম। ভ্যারিয়েবল তৈরি করার পরে নাম দিয়েছি, আর তার ইমেল আইডিটা দিয়েছি। এখন আমাকে এই নাম আর ইমেল আইডিটা বের করে আনতে হবে ভিতর থেকে। তো আমার ইউজার ওয়ান তৈরি করাই আছে, শুধু আমাকে কি করতে হবে, আপনারা যদি গত ভিডিওটা দেখে থাকেন বা গত 5টা ভিডিও দেখে থাকেন, তাহলে আমাদেরকে আর নতুন করে বলার প্রয়োজন হয় না। আর যারা দেখেননি, আমি সবার প্রথমে বলবো যে তারা ওই 5টা ভিডিও আগে দেখে আসুন। এই ভিডিওতে যদি প্রথম হয়ে থাকেন তাহলে কিচ্ছু বুঝতে পারবেন না। গত 5টা ভিডিও আমার চ্যানেলের প্লেলিস্ট আছে পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সেখান থেকে কাইন্ডলি দেখে আসুন, নাহলে আজকের ভিডিও থেকে কিচ্ছু বুঝতে পারবেন না আপনি। তো তারপরে আমাদের একটা অ্যারো ইউজ করতে হবে। অ্যারো ইউজ করার পরে আমাকে এই যে ইউজার নেমটা আছে, সেই ইউজার নেমটা এসে এখানে লিখে দিতে হবে। এবার শর্ত হলো, আমাদের নর্মাল যেমন আমরা ভ্যারিয়েবল লিখি, তো সেই ভ্যারিয়েবলের মতো লিখতে হবে না। কারণ হলো, আমার একটা অবজেক্টের থেকে আমরা মানে অবজেক্ট বানিয়ে এই ইউজারের এই প্রপার্টিটা ইউজ করছি, তো সেই জন্য আমাকে এই ডলার সিম্বলটা দেওয়ার প্রয়োজন হবে না, ঠিক আছে। তো এই ডলারটা মনে করুন এই বাদিকেই রয়ে গেছে আমার। তো এই যে দেখছেন বাদিকে ডলারটা রয়েছে, আমি ইউজারটাকে এখান থেকে বের করে আনছি। তো এটা জাস্ট মনে রাখার একটা ছোট্ট টিপস দিলাম। ওকে, তো অ্যাকচুয়ালি আন্ডার দ্য হুড এরকম হয় না যে মানে এই ডলারটা এখানে এসে লাগছে, এমন নয় কিন্তু। তো বিষয়টা জাস্ট মনে রাখার জন্য বলছি আপনাকে। এখন এটাকে আমাকে কি করতে হবে, একো করাতে হবে। দেখো, তো এখন যদি আমি এটাকে একো করাই, তাহলে আমি এখানে এসে দেখবো একটা এরর এসছে,
দেখুন এখানে একটা সিনট্যাক্স এরর এসছে। তো এই এররটা কি? এই এররটার মানে হলো এই যে ভ্যারিয়েবলটা আমি এখানে বানিয়েছি না, তো বেসিক্যালি ভ্যারিয়েবলের মতো দেখতে এটা, কিন্তু পিএইচপির ভাষায় পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ভাষায় এটা কিন্তু একটা প্রপার্টি। ওকে, এটা হলো একটা প্রপার্টি। তো ভ্যারিয়েবলের মতো দেখতে, তো ভ্যারিয়েবলও বলতে পারেন, ইন্টারচেঞ্জেবলি দুটোই ইউজ হয়, তো এটা ম্যাটার করছে না। কিন্তু এটাকে ডাইরেক্ট না অ্যাক্সেস করা যায় না, এই ভ্যারিয়েবলগুলোকে আপনি যদি ভ্যারিয়েবল বলেন বা প্রপার্টি বলেন, যেটাই বলেন, এটাকে ডাইরেক্ট অ্যাক্সেস করা যায় না। তো একে পারমিশন দিতে হয় যে তোমাদের আমি এখানে সেট করেছি ভ্যারিয়েবল হিসাবে, আমি পরে গিয়ে তোমাদেরকে কিন্তু কল করব, তখন তোমাদেরকে কিন্তু আসতে হবে। তো এই যে ইউজার বলছে যে তোমরা আমার মধ্যে আছে এই প্রপার্টিগুলো, তুমি ডাকলেই তারা চলে যাবে না, আমি যতক্ষণ না পারমিশন দেব ততক্ষণ এরা বাইরে যাবে না, এদের বাইরে যাওয়ার অধিকার নেই। তো আমি পারমিশন দেব, তারপরে তুমি ওদেরকে অ্যাক্সেস করতে পারবে, ওদেরকে ডিসপ্লে করাতে পারবে। তো সেই অ্যাক্সেস দেওয়ার পদ্ধতি কি? ইউজার এদেরকে অ্যাক্সেস দেবে এইভাবে, কীভাবে? পাবলিক। তো এটাকে অ্যাক্সেস মডিফায়ার বলা হচ্ছে। তো কঠিন কঠিন শব্দ পড়াশোনা করবেন, জানতে পারবেন। তো সিম্পল কেন লেখা হয় সেটা বুঝে নিন। পাবলিক, এই দুটোকে পাবলিক করে দিলাম, তার মানে এখন ইউজার বলছে ঠিক আছে, এটা যে কেউ এসে এই দুটো ইউজার নেম আর এটাকে ইউজ করতে পারবো। এখন যদি আমি রান করাই তাহলে দেখবেন গোপাল দাস এসছে। আর একই রকমভাবে আমি এটাকে যদি ইকো করাই user1, এটাকে ইমেল লিখে দিলাম এইভাবে, ঠিক আছে? তাহলে আমি এখন ইমেল লিখে দিলাম, এখানে দেখুন ইমেলটাও আসছে। তো আমি এরপরে এসে একটা কাজ করতে পারি যে এখানে একটা ডট দিয়ে PHP EOL এইভাবে ইউজ করতে পারি, তাহলে এটা দ্বিতীয় লাইনে আসবে। তো এটা কি করলাম, আমি একটা বেসিক এর মধ্যে একটা প্রপার্টি তৈরি করলাম পাবলিক নাম দিয়ে। তো সেই পাবলিক নাম দিয়ে এই দুটো বানানোর পরে আমরা বাইরে এসে এটাকে কল করে এই ক্লাসের ভিতরে যে নামটা সেট করা আছে সেগুলোকে বাইরে বের করে নিলাম। এখন আমাদের এটা হলো একদম বেসিক একটা ক্লাস। আমরা কিভাবে একটা ক্লাস তৈরি করতে পারি, তার নাম কিভাবে দিতে পারি, তার নাম দেওয়ার পদ্ধতি কি আছে, প্রথম অক্ষরটা বড় হাতের হিসাবে, আর তারপরে নতুন একটা ইনস্ট্যান্স তৈরি করলাম। তৈরি করার পরে এই ইনস্ট্যান্স তৈরি করার ফলে আমরা কি করলাম, এইটাকে ব্যবহার করার মতো একটা পরিস্থিতি তৈরি করে নিলাম এখানে, ঠিক আছে? করার পরে এই পাবলিক নামটা কেন দিলাম? পাবলিক নামটা হলো এই ইউজার এই যে দুটো ভ্যারিয়েবল আছে, এই দুটো ভ্যারিয়েবলকে একটা পারমিশন দিল যে তোমাদেরকে পাবলিক করে রাখলাম। পাবলিক মানে বাইরে থেকে যখন অবজেক্ট তৈরি হবে তখন তোমরা কিন্তু, তারা যদি কল করে থাকে তোমরা কিন্তু সেখানে গিয়ে ডিসপ্লে হয়েও, তোমরা কিন্তু সেখানে হাজির থেকো, ঠিক আছে? আমি তোমাদেরকে ফুল পারমিশন দিয়ে দিলাম। ওকে, আশা করি এইটুখানে বোঝা গেছে। কিন্তু তবুও আমি বলবো, যদি এটা আপনি প্রথমবার দেখে থাকেন এই ক্লাসটা, তাহলে আপনার এখনও কিছু ডাউট আছে যে এই জিনিসটা তো সিম্পল ভ্যারিয়েবল দিয়ে করলে হয়ে যেত, এত কিছু ঘোরানোর কি দরকার? দেখুন, PHP অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের এটা হলো একটা সিনেমা, দীর্ঘ 3 ঘন্টার সিনেমা, বা একটা ওয়েব সিরিজ ভাবুন। ওয়েব সিরিজের মাত্র প্রথম 5 মিনিট বা প্রথম 10 মিনিট দেখেছেন আপনি, তো প্রথম 10 মিনিট দেখে পুরো ওয়েব সিরিজ থোড়ি না আপনি বুঝতে পারবেন। তার জন্য আপনাকে কিন্তু প্রত্যেকটা এপিসোড পরপর দেখে যেতে হবে। তো পুরো ওয়েব সিরিজ যখন শেষ হবে, পুরো সিনেমা যখন শেষ হবে, তারপরে আপনি কিন্তু ঘটনা বুঝতে পারবেন। তো এখনই সব কিছু বোঝার চেষ্টা করবেন না, সব কিছু বোঝাতেও পারবো না। আর সব কিছু এখনই বুঝে ফেললে এই 5 মিনিটে, তাহলে পুরো যে লম্বা যে সিরিজটা আছে সেই সিরিজটার কিন্তু কোনো গুরুত্বই থাকবে না। তো সেই জন্য অল্প অল্প করে দেখুন। আমি এখন জাস্ট ওই যেমন ক্যারেক্টার বিল্ডিং করে না প্রত্যেকটা সিনেমাতে, যে প্রত্যেকটা ক্যারেক্টার তৈরি মানে ক্যারেক্টার আসে, তার একটু একটু করে ইন্ট্রোডাকশন হয়, সে কি, তার নাম কি, সে তার চরিত্রটা কেমন, প্রথমে কিন্তু বোঝা যায় না, একটু একটু করে বিল্ড হয় সিনেমা যত এগিয়ে যেতে থাকে। তো অনেকটা এটাও এরকম, যে আমরা PHP প্রোগ্রামিং শুরু করেছি, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শুরু করেছি, এখন প্রত্যেকটা জিনিস কি, কেন, কিভাবে লিখতে হয়, সেই জিনিসগুলো, সিনট্যাক্সগুলো একটু একটু করে বুঝি, তারপর আমরা আস্তে আস্তে এগোবো। তো আমাদের আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। এই ভিডিওটা এতটুকুই। আমাদের এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি নতুন কিছু শিখতে পারেন আমার ভিডিও থেকে, কাইন্ডলি একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং তাদেরকেও তাদের যে ফিল্ড আছে, তাদের যে ভবিষ্যৎ আছে, সেই ভবিষ্যৎটাকে আরেকটু উজ্জ্বল করার চেষ্টা করবেন। তো এইটুখানে বলে আজকের ভিডিও শেষ করছি। আমাদের আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।